এই জহির ভাই, ওয়াইফাই পাসওয়ার্ড বলো। সালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি শুরুতেই দুঃখ প্রকাশ করছি, আমার শুরু করতে একটু দেরি হয়েছে, সেজন্য। আশা করি তোমরা সবাই অধীর আগ্রহে ক্লাসটির জন্য অপেক্ষা করে আছো, এবং আমি আশাবাদী তোমরা সবাই আমার ক্লাসের শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। আমি যথারীতি গত সপ্তাহের ধারাবাহিকতা আজ আবার তোমাদের সামনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর আমার ষষ্ঠ অধ্যায়ের পঞ্চম লেকচারটি নিয়ে তোমাদের সামনে হাজির। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যে অবস্থানে থেকে আমার ক্লাসটির সাথে সংযুক্ত হয়েছ, আমি তোমাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমি আশা করব তোমরা যারা এখনো সংযুক্ত হয় নাই তাদেরকে সংযুক্ত হওয়ার জন্য একটু নির্দেশ দিবে, এবং নিজ নিজ আইডি থেকে ক্লাসটিকে যথাসম্ভব শেয়ার করবে, বা তোমাদের সহপাঠীদেরকে ফেসবুকের মাধ্যমে তাদেরকে মেনশন করবে। তাহলে হয়তো বা তারাও ক্লাসটিতে অংশগ্রহণ করার সুযোগ পাবে। তোমরা ইতিমধ্যে অনেকেই সংযুক্ত হয়েছে। আহ, যারা এখনো সংযুক্ত হয় নাই, আমি আবারও বলছি, তোমরা একটু দয়া করে তাদেরকে। আমার ক্লাসের শুরুতে আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমার মহান সৃষ্টিকর্তার নিকট, যিনি আমাকে তার অশেষ রহমতের মাধ্যমে এখন পর্যন্ত সুস্থ। এবং আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমার কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়ের প্রতি, তার অশেষ সুন্দর দিক নির্দেশনার মাধ্যমে আমাদের কলেজের অনলাইন ক্লাস তথা অন্যান্য সকল কার্যক্রম খুব নিখুঁতভাবে পরিচালিত হয়ে আসছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের কাছ থেকে একটি রিপ্লাই আশা করব। তোমরা কি আমার কথার সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছ কি? যদি ঠিক মতো শুনতে পাও, কাইন্ডলি কমেন্ট বক্সে রিপ্লাই করো, তাহলে আমি আমার পরবর্তী কার্যক্রম। আমার আজকের কার্যক্রম আসলে বোর্ডের মাধ্যমে নয়, আজকের কার্যক্রম আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে করব। কারণ যে লেকচারগুলো এখানে আসবে, এই লেকচারগুলো হয় প্র্যাকটিক্যাল বেসিস লেকচার, না হয় আসলে প্রেজেন্টেশন টাইপ লেকচার। তাই আমার বিশ্বাস আমরা যদি সবাই এভাবে ক্লাসটিকে উপভোগ করি তাহলে ভালো লাগবে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? একটু রিপ্লাই করবে প্লিজ। আমার কথার সাউন্ড কি স্পষ্ট শোনা যাচ্ছে? অলরেডি অনেকে রিপ্লাই দিচ্ছ, শুনতে পাচ্ছ। আহ ধন্যবাদ তোমাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। আসলে দীর্ঘদিন তোমাদেরকে দেখি না, ক্লাসরুমের পরিচালনা নাই, মনটা আসলে ভালো নেই। কিন্তু এই বৈশ্বিক মহামারীকে আমাদের চ্যালেঞ্জ হিসেবে নিতে হলে, মোকাবেলা করতে হলে আমাদের স্বাস্থ্যবিধি যথাযথ মানতে হবে, কিংবা
বাংলাদেশ সরকার আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছেন সেই নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের কর্ম পরিচালিত। ওকে, এর মধ্যে নিশ্চয়ই তোমরা বই খাতাপত্র নিয়ে প্রস্তুতি নিয়েই বসেছে। আমি আবারও বিনীতভাবে রিকোয়েস্ট করছি, তোমরা আমার ক্লাস শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থাকবে এবং পূর্বের ধারাবাহিকতা তোমরা যেভাবে ক্লাসটিকে জমিয়ে রাখতে, প্রাণবন্ত করে রাখতে, সেভাবে ক্লাসটিকে পারফর্ম। ওকে, আমরা তাহলে আমাদের আজকের মূল যে কার্যক্রম সেই কার্যক্রমে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যথারীতি ষষ্ঠ অধ্যায়ের ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম জানো, লেকচার নং 5 এবং টপিক আজকে যেটা সেটা হচ্ছে কুইরি ও কুইরি ভাষা নিয়ে আমরা তোমাদের সামনে আজকে ক্লাসটি পরিচালিত। কি নিয়ে কথা বলবো? কুইরি এবং কুইরি ভাষা নিয়ে। কেমন? তো প্রথমে আমি গত ক্লাসে আমরা যে কার্যক্রমটুকু করেছি সেটা একটু সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে বলতে হবে। সেটা আসলে আমরা যেভাবে কাজ করেছি সেখানে তারই একটু ধারাবাহিকতা এখানে লাগবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কুইরির সংজ্ঞা দিয়েছিলাম যে ডেটাবেজের মধ্যে সংরক্ষিত বিপুল সংখ্যক তথ্য থেকে বা ডেটা থেকে প্রয়োজনীয় কোনো রেকর্ড শর্ত সাপেক্ষে দ্রুততার সাথে খুঁজে বের করাকে আমরা কুইরি বলি। আসলে এটি একটি পদ্ধতি, এটি একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে তোমার ডেটাবেজে যে অসংখ্য অসংখ্য ডেটা আছে, যে ডেটা থেকে কোনো ব্যবহারকারী তার যে প্রয়োজনীয় ডেটা, সেই ডেটাকে কোনো নির্দিষ্ট শর্ত প্রয়োগ করবে, সেই শর্তের মাধ্যমে সে অত্যন্ত দ্রুততার সাথে খুঁজে বের করে আনবে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই হচ্ছে কি তোমার ডেটাবেজ ডেটাবেজ ম্যানেজমেন্টে কুইরি বলা হচ্ছে। আমরা গত ক্লাসে এটা নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম, আজকে এখানে একটু সংক্ষিপ্তভাবে কথা বলবো, কারণ আমার আজকের লেকচারটা হলো মূলত কুইরি ভাষাকে নিয়ে। তো গত ক্লাসে আমরা আরো কিছু কথা বলেছিলাম যে মাইক্রোসফট অ্যাক্সেস ডেটাবেজে বিভিন্ন ধরনের কুইরি করা যায়। আমি গতকাল আমার ক্লাসের লাস্টের দিকে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম। তোমরা যারা ক্লাসটি করেছো নিশ্চয়ই আমরা কি কি কুইরির কথা বলেছি মাইক্রোসফট অ্যাক্সেস ডেটাবেজে সেগুলা তোমাদের অবগত আছে। আমাদের কি মনে আছে? 5টি কুইরির কথা আমরা সেখানে বলেছিলাম, যার মধ্যে 1 নম্বরে ছিল সিলেক্ট কুইরি। আমাদের মনে আছে নিশ্চয়ই, কোনো ফিল্ডকে সিলেক্ট করে যে কুইরি, ডেটাবেজের কোনো ফিল্ডকে সিলেক্ট করে যে কুইরি সম্পাদন করা হয় তাকে কি বলা হচ্ছে? সিলেক্ট কুইরি। নিশ্চয়ই যারা গত ক্লাসে ছিল তোমরা বিষয়টা অবগত আছো সিলেক্ট কুইরিটা কিভাবে হচ্ছে। কেমন? এরপরে আমরা আরেকটা কুইরি পড়েছিলাম, তোমাদেরকে মনে আছে সেই কুইরিটা কি? সেই কুইরিটা হলো তোমার প্যারামিটার কুইরি। এখন প্যারামিটার কুইরিতে আমরা কি বলেছিলাম? ডায়লগ বক্সের মধ্যে বিভিন্ন প্যারামিটার নির্ধারণ করে যে কুইরি করা। কোনো একটা ডায়লগ বক্স থাকবে, কম্পিউটারে বিভিন্ন ধরনের ডায়লগ বক্স আছে আমরা জানি। সেই ডায়লগ বক্সের মধ্যে তোমার কোনো কমান্ড লিখে যে কুইরিটা সম্পাদন করা হয় তার নাম হচ্ছে কি? প্যারামিটার কুইরি। কেমন? এরপরে আমরা পড়েছিলাম ক্রস ট্যাব কুইরি। ক্রস ট্যাব কুইরিটা কি আসলে? অর্থাৎ কুইরি কিন্তু কোনো ডেটাকে সামারি বা গ্রুপ আকারে উপস্থাপন করাকে আমরা বলেছিলাম ক্রস ট্যাব কুইরি। এগুলো গত ক্লাসের পড়া ছিল, আমরা এখানে তাই একটু সংক্ষেপে এটাকে একটু তোমাদের সামনে সামারাইজ করে যাচ্ছি। কেমন? তারপরে 4 নম্বরে ছিল আনম্যাচড কুইরি। আনম্যাচড কুইরি, আনম্যাচড কুইরিটা কি ছিল? যে কোনো শর্তের উপর ভিত্তি করে একটি টেবিলের রেকর্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ না, অর্থাৎ কোনো শর্তের উপর তুমি কুইরি করেছো, কিন্তু সেই কুইরি করার পর এই শর্তটা ওই ডেটা টেবিলের সাথে ম্যাচ করে না, তারপরেও তুমি সেখান থেকে যে ফলাফলটা প্রদর্শন করতে চাচ্ছ সেই ফলাফলটা যে কুইরির মাধ্যমে উপস্থাপন করা হবে বা প্রকাশ করা হবে সেটি হচ্ছে আনম্যাচড কুইরি। কেমন? এবার মনে আছে তোমাদের নিশ্চয়ই। এবং লাস্ট ওয়ান আমরা পড়েছিলাম অ্যাকশন। অ্যাকশন কুইরিটা কি ছিল? যে কোনো কুইরির ফলাফল নিয়ে যখন টেবিলের ডেটা সম্পর্কে কোনো পরিবর্তন করা হবে, কোনো কুইরির ফলাফল নিয়ে কোনো টেবিলের ডেটাগুলোকে যখন পরিবর্তন করা হবে তখন যে কুইরি করা হবে তখন সেই কুইরিটাকে বলবো আমরা অ্যাকশন কুইরি। এগুলো
তোমাদের নিশ্চয়ই মনে আছে যে মাইক্রোসফট অ্যাক্সেস ডেটাবেজের মাধ্যমে আমরা এই কুইরিগুলো সম্পাদন করতে পারি। আমাদের কি ছিল? সিলেক্ট কুইরি, প্যারামিটার কুইরি, ক্রস ট্যাব কুইরি, আনম্যাচড কুইরি এবং অ্যাকশন কুইরি। আমার বিশ্বাস তোমরা এই লেকচারটাকে গুরুত্ব দিয়ে শুনেছো এবং আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো। এরপর যদি আমরা চাই, আমাদের অ্যাকশন কুইরি আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমাদের মনে আছে তো, আমরা 4 প্রকার অ্যাকশন কুইরির কথা বলেছিলাম। একটা হচ্ছে অ্যাপেন্ড কুইরি, অর্থাৎ কুইরির ফলাফল অন্য কোনো ডেটা টেবিলের শেষে সংযোজন করার জন্য এই অ্যাকশন কুইরিটা ব্যবহার। অর্থাৎ একটা কুইরি করেছো, এই কুইরির যে ফলাফল হয়েছে সেই ফলাফলটাকে তুমি অন্য কোনো ডেটা টেবিলের নিচে সংযুক্ত করে দিবে। এই কাজটুকু করার জন্য যে কুইরি তার নাম হচ্ছে অ্যাকশন কুইরি। এরপর আমরা আলোচনা করেছিলাম আপডেট কুইরি। হ্যাঁ, আপডেট কুইরি অর্থাৎ কুইরিতে যে সকল রেকর্ড আউটপুট হিসেবে বিবেচিত হয় আর এক বা একাধিক ফিল্ডের মান পরিবর্তন করার জন্য যে কুইরিটা তার নাম হচ্ছে আপডেট কুইরি। এগুলো আমরা গত ক্লাসে ভালোভাবে উপস্থাপন করি। তারপর ডিলেট কুইরি, অর্থাৎ টেবিল থেকে অপ্রয়োজনীয় রেকর্ডকে চিহ্নিত করে সেটাকে যদি আমরা ডিলেট করে দিই, মুছে দিই বা বাদ দিয়ে দিই, তাহলে সেটা হচ্ছে আমার কি কুইরি? ডিলেট কুইরি। এবং নেক্সট আমরা পড়েছিলাম মেক টেবিল কুইরি, অর্থাৎ কুইরির ফলাফল নিয়ে আমরা যদি একটি নতুন টেবিল তৈরি করি, তাহলে সেই কাজটুকু যে কুইরির মাধ্যমে করা হবে, যে অ্যাকশন কুইরির মাধ্যমে করা হবে, তার নাম হচ্ছে কি? মেক টেবিল কুইরি। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই মাইক্রোসফট অ্যাক্সেস 2010 যে সফটওয়্যার আছে, সফটওয়্যারের মাধ্যমে যদি আমরা কুইরি সম্পন্ন করি, তাহলে এই প্রধান 5 প্রকার কুইরি এবং অ্যাকশন কুইরির আবার 5টি সাব প্রকারভেদ আছে। এই ধরনের কার্যক্রমগুলো আমরা আমাদের আজকের যে লেকচার, এই লেকচারটুকু মূলত মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে নয়, আমরা করব কুইরির স্পেশাল কিছু ভাষা আছে, অর্থাৎ কিছু ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজ গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা নিশ্চয়ই ধারাবাহিকতা বুঝতে পারতেছো। আমরা তাহলে আজকে আমার পরবর্তী আলোচনা চলে যাচ্ছি, যেটা হচ্ছে কুইরি ভাষা নিয়ে আলোচনা করব। কেমন? কুইরি ভাষা নিয়ে আলোচনা করব। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে অনেকেই তোমাদের নাম, রোল নাম্বার কমেন্ট বক্সে দিয়েছো। এটা আমাদের হাজিরি হিসেবে কাউন্ট করা। যারা এখনো নাম, রোল নাম্বার কমেন্ট করো নাই, সুযোগ আছে, তোমরা নাম, রোল নাম্বারটুকু কমেন্ট করে দিবে, গ্রুপ কমেন্ট করে দিবে। এবং যারা এখনো সংযুক্ত হয়নি, যদি তোমাদের সুযোগ থাকে, তাদেরকে একটু নক করবে, মেনশন করবে, যাতে ক্লাসটিকে সংযুক্ত হয়। এবং তোমরা আমার এই পর্যন্ত কথা নিশ্চয়ই শুনেছো এবং সেই ধারাবাহিকতা আমি সামনের দিকে যাচ্ছি। এখন আসো, আমাদের এখানে আসলে এসকিউএল কুইরির আগে আমাকে আরো একটু কিছু আমার জানার আছে, আমি একটু সেটা একটু খেয়াল করে নিই। মূলত আসলে কুইরির, যদি আমি ভাষা নিয়ে কথা বলি, কুইরি ভাষাটা আসলে কি? স্লাইড ছিল এখানে, আগ হয়ে গেছে, সুবিধা নেই, আমরা এই স্লাইডটি একটু আগে দেখি। কেমন? কুইরি ভাষা, তারপরে আমরা ওই দিকে যেতে হবে। লক্ষ্য করো, যে সকল নির্দিষ্ট ভাষা ব্যবহার করে ডেটাবেজে কুইরি করা যায় তাকে কুইরি ভাষা বলে। এখানে একটু কথা আছে, সেই নির্দিষ্ট ভাষাগুলো কি কি? আমরা এর আগে যে কুইরির কথা বলেছি, এই কুইরি গুলো হচ্ছে তোমার অনেকটা প্যাকেজ আকারে দেওয়া থাকে সফটওয়্যারের মধ্যে, কথা বুঝিনি। কিন্তু আমরা নির্দিষ্ট কিছু ভাষা আছে, যে ভাষাগুলো ব্যবহার করে আমরা কুইরি করতে পারি, এই কথাই বলা হচ্ছে। তাহলে যে সকল নির্দিষ্ট ভাষা ব্যবহার করে ডেটাবেজে কুইরি করা যায় তাকে কি বলবো? আমরা কুইরি ভাষা বলবো। তাছাড়া ডেটাবেজের বিভিন্ন অবজেক্ট তৈরি করা, তোমরা জানো বিভিন্ন ধরনের ডেটাবেজে অবজেক্ট তৈরি করা যাবে, পরিবর্তন করা যাবে, ডেটাবেজের কোনো ডেটাকে আমরা পরিবর্তন করতে পারবো, মুছে ফেলতে পারবো, ডিলিট করে ফেলতে পারবো, ডেটা সংযোজন করতে পারবো, ডেটাকে রিট্রাইভ করতে পারবো, দ্যাট মিনস উত্তোলন করতে পারবো, ডেটাকে আমরা আপডেট করতে পারবো। এই সমস্ত কাজেও কুইরি ভাষা কি করা যাবে? ব্যবহার করা যাবে। তাহলে মূল যে কথাটা বলছি, যে ডেটাবেজে কুইরি ভাষাটা কি?
তাহলে যে সকল নির্দিষ্ট ভাষা ব্যবহার করে ডেটাবেজে কুইরি করা যায় তাকে কি বলবো আমরা? কুইরি ভাষা বলবো। তাছাড়া ডেটাবেজে বিভিন্ন অবজেক্ট তৈরি, পরিবর্তন, মুছে ফেলা, ডেটা সংযোজন, উত্তোলন ও আপডেট করার কাজেও কি কুইরি ভাষা আমরা ব্যবহার করতে পারবো। এখন আসো কি কি কুইরি ভাষা আমাদের। ডেটা ম্যানিপুলেশনের উপর ভিত্তি করে তিন ধরনের কুইরি ভাষা ব্যবহৃত হয়। কয় ধরনের? তিন ধরনের কুইরি ভাষা ব্যবহৃত হয়। এক নম্বরে হলো কিউইউইএল, যেটাকে বলা হয় কিউইউইএল, যার পুরো নাম হচ্ছে কুইরি ল্যাঙ্গুয়েজ। মানে কিউইউই এতটুকু হচ্ছে কুইরির শব্দ থেকে এসেছে, আর এলটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে। তাহলে এই ভাষাটার নাম কি? কিউইউইএল। এটি একটি স্পেশাল কুইরি ভাষা। কেমন? আরেকটা ভাষা আছে কিউবিই, অর্থাৎ কুইরি বাই এক্সাম্পল। এটাও একটা বিশেষ ভাষা, যার সাহায্যে ডেটাবেজে বিভিন্ন ধরনের কুইরি সম্পন্ন করা যাবে। আমার কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ? সাউন্ড কি কম হচ্ছে? একজন শিক্ষার্থী জোরে বলতে বললে অন্যদের কি অবস্থা? সাউন্ড কি শুনতে অসুবিধা হচ্ছে? প্লিজ কাইন্ডলি একটু কমেন্ট করবে। সাউন্ড কি অসুবিধা হচ্ছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুনতে অসুবিধা হচ্ছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাকে শুনতে পাচ্ছ? সাউন্ড প্রবলেম হচ্ছে? কেউ কেউ বলছো ঠিক আছে, কেউ কেউ বলছো প্রবলেম আছে। আমার এখানে আসলে কোনো প্রবলেম দেখছি না আপাতত। তো যাদের এখানে সমস্যা হচ্ছে, একটু তোমাদের যদি সেটের সাউন্ডটা একটু বাড়িয়ে দাও, আমার মনে হচ্ছে ঠিক হয়ে যাবে। কেমন? আমার এখানে অসুবিধা নাই, আমার এখানে যে সেটিং আছে সেই সেটিংয়ে কোনো সমস্যা দেখছি না। হ্যাঁ, অনেকেই ক্লিয়ারলি বুঝতে পারতেছে বলতেছে। ওকে, আমরা তাহলে পরবর্তী কথা যাচ্ছি। কেমন? তাহলে ডেটা ম্যানিপুলেশনের উপর ভিত্তি করে কুইরি ভাষা তিন ধরনের। অলরেডি আমরা দুইটা স্ক্রিনে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে তোমার কিউইউইএল, একটা হচ্ছে কিউবিই। ঠিক আছে? অর্থাৎ কিউইএল মানে কুইরি ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলি, আর কিউবিই এটা হচ্ছে কুইরি বাই এক্সাম্পল এর পূর্ণ নাম। এবং এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে তোমার এসকিউএল, যেটা আসলে সবচেয়ে বেশি জনপ্রিয়। কেমন? সবচেয়ে বেশি জনপ্রিয় এবং যার নাম হচ্ছে স্ট্রাকচার্ড কুইরি ল্যাঙ্গুয়েজ। খুবই গুরুত্বপূর্ণ এই ল্যাঙ্গুয়েজটা, এসকিউএল। হ্যাঁ, তবে আমাদের এখানে যে সিলেবাসের নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী আসলে কিউইউইএল কিংবা তোমার এসকিউএল কিংবা কিউবিই এবং এসকিউএল, এই তিনটার মধ্যে আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার যে কুড়ি ল্যাঙ্গুয়েজটুকু আছে, এই কুড়ি ল্যাঙ্গুয়েজটুকু আসলে আমাদের আহ, এই কুড়ি ল্যাঙ্গুয়েজটুকু, এই দুইটা ল্যাঙ্গুয়েজ আমাদের এখানে আলোচনা নাই। কারণ আমাদের এই লেভেলে শুধুমাত্র এসকিউএল সম্পর্কে আলোচনা আমাদের পাঠ্যক্রমে উল্লেখ করা আছে। তাই আমরা তাই আমরা এখানে মূলত এই দুইটা শুধুমাত্র এসকিউএল ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা এখানে আলোচনাটা উপস্থাপন করি। কেমন? তাহলে আমরা পরবর্তী যে আলোচনাতে যাব সেখানে মূলত আমাদের মূল আলোচনা থাকবে এসকিউএল সম্পর্কে। এসকিউএল সম্পর্কে আলোচনা যাওয়ার জন্য আমরা একটু স্ক্রিনটা দেখে নিচ্ছি, লক্ষ্য করো। এসকিউএলটা আসলে কি? কেমন? স্ট্রাকচার্ড কুইরি ল্যাঙ্গুয়েজের সংক্ষিপ্ত নাম হলো এসকিউএল। এটা আমরা সকলেই জানি। স্ট্রাকচার্ড কুইরি ল্যাঙ্গুয়েজ এর সংক্ষিপ্ত নাম হলো এসকিউএল। এটি একটি বিশেষ কুইরি ভাষা। এর কিছু বৈশিষ্ট্য আছে, লক্ষ্য করবে তোমরা। এটি একটি নন প্রসিডিউরাল বা ফাংশনাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? নন প্রসিডিউরাল বা ফাংশনাল ল্যাঙ্গুয়েজ, কারণ এতে যে তথ্যগুলো
কারণ এতে যে তথ্যাবলী দরকার কেবল তা বলে দিলেই হয়, কিভাবে কুইরি করা যাবে তা বলার দরকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পঞ্চম অধ্যায়ে এই ভাষার বিভিন্ন প্রজন্ম, প্রোগ্রামের ভাষার বিভিন্ন প্রজন্ম পড়েছো নিশ্চয়। এখানে চতুর্থ প্রজন্মের একটা প্রোগ্রামের ভাষা আছে, যে ভাষার প্রধান বৈশিষ্ট্য হলো এই ভাষা দিয়ে তোমার খুবই সংক্ষিপ্ত আকারে প্রোগ্রাম রচনা করতে পারো। এবং আরেকটা প্রধান বৈশিষ্ট্য হলো এই ভাষায় যে এখানে তোমার কি আউটপুট দরকার শুধু সেই আউটপুটটুকু বলে দিতে হয়, কিন্তু কিভাবে সেই আউটপুট আসবে, কাজ কিভাবে হবে, কে কিভাবে কাজ করবে সেই সম্পর্কে কিন্তু কোনো কাজের নির্দেশ প্রদানের প্রয়োজন হয়। শুধুমাত্র কি দরকার, সেখানে আউটপুটে কি হবে সেটা লিখে দিলে রেজাল্ট চলে আসে। এই যে শক্তিশালী একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই এসকিউএল কিন্তু সেই চতুর্থ প্রজন্মের তথা 4GL ল্যাঙ্গুয়েজ নামে পরিচিত। তাই এটি ফাংশনাল ল্যাঙ্গুয়েজ, এটি নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, এবং এখানে যে তথ্যগুলো দরকার কেবল তা বলে দিলেই হয়, কিভাবে কোয়েরি করা যাবে বা কিভাবে সেটা করতে হবে তা বলার দরকার হয় না। এটি একটি শক্তিশালী ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। শক্তিশালী ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ডেটা ডেফিনেশন দ্বারা কি করা হয় লক্ষ্য করো, অর্থাৎ এটি ব্যবহার করে আমরা ডেটা ফাইল তৈরি করতে পারবো, ডেটা পরিবর্তন করতে পারবো, ডেটা ডিলিট করতে পারবো, অবজেক্ট তৈরি করতে পারবো, কিংবা অবজেক্ট পরিবর্তন করতে পারবো, কিংবা কোনো অবজেক্টকে আমরা ডিলিট করতে পারবো। তাহলে দেখো এত বেশি কাজ আমি এসকিউএল দিয়ে করতে পারবো। তাহলে এটি ব্যবহার করে আমরা ডেটা ফাইল তৈরি, পরিবর্তন, ডিলিট এই কাজগুলো করতে পারি। আবার এটি দিয়ে আমরা কোনো ডেটাবেজের অবজেক্ট তৈরি করতে পারি, অবজেক্ট পরিবর্তন করতে পারি, অবজেক্ট ডিলিট করতে পারি। তাই এটি একটি শক্তিশালী ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। আবার আমি অন্যভাবে বলতে পারি এই এসকিউএল একটি শক্তিশালী ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এটা একটা শক্তিশালী ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, যার সাহায্যে টেবিলের মধ্যে ডেটা ইনসার্ট করা যাবে, ডেটা ইনসার্টকৃত ডেটাকে আমি আপডেট করতে পারবো, কিংবা ইনসার্টকৃত কোনো ডেটাকে আমরা ডিলিট করতে পারবো। কথা কি বুঝতে পারতেছি? তাহলে এই বৈশিষ্ট্যগুলোর কারণে এসকিউএল কে ডেটাবেজের একটি শক্তিশালী হাতিয়ার বলা হয়ে থাকে। এটা কিন্তু তোমার অবজেক্টিভে না, অনুধাবনমূলক প্রশ্নে আসে যে ডেটাবেজ এসকিউএল কে ডেটাবেজের শক্তিশালী হাতিয়ার বলা হয় কেন, ব্যাখ্যা। কথা কি বুঝতে পারতেছ? এসকিউএল কে ডেটাবেজের শক্তিশালী হাতিয়ার বলা হয় কেন, ব্যাখ্যা কর। আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পারতেছ, তাই না প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তাহলে এসকিউএল সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে, যেহেতু আমার এসকিউএলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি আবার একটু রিপিট করছি বিষয়টি, কেমন? স্ট্রাকচার, প্রথমে আমরা বলতে পারি এটার পরিচয়টা, এটি একটি স্ট্রাকচার্ড কি কোয়েরি ল্যাঙ্গুয়েজ, তাই না? এটি কি ধরনের ল্যাঙ্গুয়েজ? এটি একটি স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এরপর আমি বলতে পারি এটি একটি বিশেষ কোয়েরি ভাষা। আরো কিছু বৈশিষ্ট্য কথা বলতে পারি যে এর সাহায্যে আমরা কি করতে পারি, কারণ এটি একটি নন প্রসিডিউরাল এবং বা এটি একটি কি ফাংশনাল ল্যাঙ্গুয়েজ। কারণ এতে যে তথ্যগুলো দরকার, কোনো ব্যবহারকারী যে তথ্যটা দরকার শুধুমাত্র সেই তথ্যটা দিলেই হয়, শুধুমাত্র সেই তথ্যটা এখানে দিতে হয়। কিভাবে কোয়েরি করা যাবে তা সম্পর্কে বিস্তারিত বলার দরকার হয়। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ হয়তো বা আমার এই যে প্র্যাকটিক্যাল বেসিস যে কোয়েরি করব সেটা আমি দেখাবো এই স্লাইডের মাধ্যমে, এবং সরাসরি আমি আমার ডিভাইসে করব, তোমরা সেটা দেখতে পাবে কেমন কিভাবে এই কাজগুলো হচ্ছে। কারণ এতে যে তথ্যাবলী দরকার কেবল তা বলে দিলে হয়, কিভাবে কোয়েরি করা যাবে তা বলার দরকার হয় না। এটি একটি শক্তিশালী ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এখন ডেটা ডেফিনেশনে কি কি কাজ? এটি ব্যবহার করে ফাইল তৈরি করা যাবে, ডেটা ফাইল তৈরি করা যাবে, পরিবর্তন করা যাবে, ডিলিট করা যাবে, আবার অবজেক্ট তৈরি করা যাবে, অবজেক্ট পরিবর্তন করা যাবে, কোনো অবজেক্টকে আবার ডিলিটও করতে পারবো আমরা এসকিউএল এর মাধ্যমে। তাছাড়া এটি একটি শক্তিশালী ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, কারণ ম্যানিপুলেশনের প্রধান কাজ হচ্ছে ডেটা টেবিলে ডেটা ইনসার্ট করা, ডেটা আপডেট করা, ডেটা ডিলিট করা। এই কার্যগুলো আমরা এসকিউএল এর মাধ্যমে সম্পন্ন করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই এই বৈশিষ্ট্যগুলোর কারণেই এসকিউএল কে ডেটাবেজের একটি শক্তিশালী হাতিয়ার বলা হয়ে থাকে। আমার মনে হচ্ছে
আমরা সকলেই এই বিষয়টা পারবো, এবং এসকিউএল সম্পর্কে যদি কোনো ছোটখাটো প্রশ্ন আসে আমরা সেটা উপস্থাপন করতে পারবো। তাহলে আমি এর পরবর্তী আলোচনা চলে যাচ্ছি। এই স্লাইডটা আমি অলরেডি আলোচনা করেছি, এটা এখন আলোচনার প্রয়োজন, আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। কেমন? এখন আসো, তোমরা কি শুনতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এই মুহূর্তে যারা আছো একটু কমেন্ট করো প্লিজ। অনেকেই আছো, আমি দেখতে পাচ্ছি অনেকেই লাইভে যুক্ত আছো। একটু কাইন্ডলি তোমরা যদি রিপ্লাই করো তাহলে আমি বুঝবো যে তোমরা আসলে ক্লাসটির সাথে মনোযোগ সহকারে আছো। ওকে, অনেকে অলরেডি রিপ্লাই দিয়েছো, থ্যাংক ইউ তোমাদেরকে যারা রিপ্লাই করছো। এখন আসলে আমরা এসকিউএল এর অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলছি। লক্ষ্য করো, বিভিন্ন প্রকার এসকিউএল স্টেটমেন্টের পরিচয়, বিভিন্ন প্রকার এসকিউএল স্টেটমেন্ট আছে, আমরা সেই পরিচয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করব। খেয়াল করবে, প্রথমত হলো ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ডিডিএল, সংক্ষেপে আমরা এগুলো ডিডিএল নামে ব্যবহার করি, ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। কেমন? এরপর আমরা আরেকটা এসকিউএল স্টেটমেন্ট আছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। কি নাম বললাম? ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, যার সংক্ষিপ্ত নাম আমরা বলি ডিএমএল। কেমন? ডিএমএল। এরপরে আমরা উপস্থাপন করি টিসিএল অর্থাৎ ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। কি নাম? ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। দেন আরেকটা আমাদের শক্তিশালী এসকিউএল স্টেটমেন্ট আছে ডিসিএল, যেটাকে আমরা বলি ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। কি নাম? ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এবং কোনো কোনো বইতে আরো একটা এসকিউএল স্টেটমেন্ট আছে লিখে, সেটা হচ্ছে ডিকিউএল, ডেটা কুয়েরি ল্যাঙ্গুয়েজ নাম। তবে বেশিরভাগ বইতেই প্রথম চারটা যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, ডিডিএল, ডিএমএল, ডিসিএল এবং টিসিএল, এই চারটা ল্যাঙ্গুয়েজ নিয়ে বেশি আলোচনা আমাদের করতে হয়। আর ডিকিউএল সম্পর্কে খুব বেশি আলোচনা নেই। তাহলে ডিডিএল এটা পূর্ণরূপ কি বলবো আমরা? ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। বাট ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ এবং কি ডেটা ট্রানজ্যাকশন ল্যাঙ্গুয়েজ। কেমন? ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ আর হলো ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, দুইটা কিন্তু ভিন্ন বিষয়। কেমন? আর 5 নম্বর যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডেটা কুয়েরি ল্যাঙ্গুয়েজ। আমাদের এই প্রথম চারটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বিস্তারিত কমান্ড গুলো আমাদের জানতে হবে। এই কমান্ড গুলো থেকে আমাদের অবজেক্টিভ কোশ্চেন হবে, এবং আমাদের যে প্রয়োগ এবং উচ্চ দক্ষতামূলক প্রশ্নের যে প্রশ্ন হয় সেক্ষেত্রে এখানকার বিভিন্ন কমান্ড আমরা তোমাদের কোড করে লিখে দিতে হয় পরীক্ষার খাতা। তাই আমাদেরকে প্রথম চারটা যে এসকিউএল স্টেটমেন্ট আছে ডিডিএল, ডিএমএল, টিসিএল কিংবা ডিসিএল, এই চারটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হয়। কেমন প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এখন আমরা তাহলে পর্যায়ক্রমে ডিডিএল, ডিএমএল, টিসিএল কিংবা ডিসিএল নিয়ে আমরা আলোচনা উপস্থাপন করছি। প্রথমেই আমরা যেটা নিয়ে কথা বলবো, বিভিন্ন প্রকার এসকিউএল স্টেটমেন্টের পরিচয়, অর্থাৎ যে ভাষাগুলোর কথা বলেছি, এই কমান্ড গুলোর কথা বলেছি, সেই কমান্ড গুলোর মধ্যে এই স্টেটমেন্ট গুলোর মধ্যে কি কি কমান্ড আছে। যেমন আমি ডিডিএল এর কথা বলেছি, ডিডিএল এর মূলত যে চারটা কমান্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ, একটা হলো ক্রিয়েট, একটা ড্রপ, একটা হলো অল্টার, একটা হলো ট্রাঙ্কেট। এই চারটা কমান্ড ডিডিএল কমান্ড নামে পরিচিত। এবং এখানে কোন কমান্ডটা কখন ব্যবহৃত হবে, কি কাজে কোন কমান্ড ব্যবহৃত হবে, এটা আমরা একটু পরেই আমরা আলোচনা করব। এবার ডিএমএল কমান্ড গুলো কি কি? একটা হলো ইনসার্ট, একটা হলো আপডেট আর একটা হলো ডিলেট। এগুলো ডিএমএল কমান্ড নামে পরিচিত। এবং একটা হলো ডিসিএল কমান্ড। ডিসিএল কমান্ড মূলত দুইটাই, একটা হলো গ্র্যান্ট এবং একটা হলো রিভোক। কেমন? এবং টিসিএল কমান্ড, টিসিএল কমান্ড আছে তিনটা, হলো কমিট, রোল ব্যাক, একটা হলো সেভ পয়েন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূলত আমাদের এই প্রথম চারটা যে এসকিউএল স্টেটমেন্ট ডিডিএল, ডিএমএল, ডিসিএল, টিসিএল, এই চার প্রকার স্টেটমেন্ট, এই চার প্রকার স্টেটমেন্টের কি কি কমান্ড আছে, কোন কমান্ড কোন স্টেটমেন্টের, এগুলো আমাদের একটু মনোযোগ দিয়ে আমাদের খেয়াল করতে হবে। আর ডিকিউএল এর মধ্যে একটা মাত্র কমান্ড আছে, সেটা সিলেক্ট। কেমন? তো এটা আসলে খুব বেশি
আমাদের আলোচনার মধ্যে নেই। তাহলে দেখো এখান থেকে যদি কোনো অবজেক্টিভ আসে, যে যদি বলা হয় যে মনে করে আমি একটা অপশন দিলাম অল্টার, এই এসকিউএল কমান্ডটি কোন এসকিউএল স্টেটমেন্টের, সেক্ষেত্রে টিডিএল, ডিএমএল, ডিসিএল, টিসিএল যে কোনো নাম 4টা অপশন দিয়ে দিলাম, তাহলে সঠিক অ্যান্সার কি হবে? টিডিএল, তাই না? তাহলে কোন স্টেটমেন্টের কি কি কমান্ড আছে, এই বিষয়গুলো কিন্তু আমরা একটু গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে, কারণ এই জায়গাগুলো থেকে আমার বিভিন্নভাবে অবজেক্টিভ কোশ্চেন হয়। তোমরা যদি বোর্ডের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো কিংবা বিভিন্ন টেস্ট পেপারের প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করো, সেখানে দেখবে এই অধ্যায় থেকে যদি এসকিউএল এর এই কমান্ডগুলো থেকে কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন করা হয়েছে। তাই এই স্লাইডে যা দেখতে পাচ্ছ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরাও আশা করি গুরুত্ব দিয়ে বিষয়টাকে অনুধাবন করবে। কেমন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুনতে পাচ্ছ? আমার মনে হচ্ছে সবাই বিষয়টা আমরা অবগত হয়েছি। এখন আমরা এগুলো একটু বিস্তারিত বর্ণনা তোমাদের সামনে উপস্থাপন। ডিডিএল ডিডিএল এর যে 4টা কমান্ড আমি দেখিয়েছি তোমাদের, ক্রিয়েট, ড্রপ, অল্টার, ট্রাঙ্কেট। তাহলে ক্রিয়েট কোন কাজে আমরা ব্যবহার করব, ড্রপ কোন কাজে আমরা এই কমান্ডটা ব্যবহার করব, অল্টার কখন ব্যবহার করব, ট্রাঙ্কেট কখন ব্যবহার করব, এগুলোকে আমরা বিস্তারিতভাবে দেখাবো এবং একটা সিনট্যাক্স আকারে তোমাদের সামনে উপস্থাপন করব। ওকে, পরবর্তী আলোচনায় যাচ্ছি। তাহলে ডিডিএল নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। তোমাদের নিশ্চয়ই ডিডিএল কি এই বিষয়টা জানো, ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। এটি একটি এসকিউএল স্টেটমেন্ট, তাই না? 4টা স্টেটমেন্ট, 5টা স্টেটমেন্ট দেখিয়েছি, মূল গুরুত্বপূর্ণ হলো কয়টা? 4টা। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ডিডিএল তথা ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। এখন আসো ডিডিএল দিয়ে আসলে কি করা যায়, আমি প্রথমে একটু এইটুকু তোমাদের সামনে উপস্থাপন করছি। ডিডিএল এর আসলে কাজটাকে, বেসিক কাজটাকে, আসলে এই ল্যাঙ্গুয়েজ বা এই স্টেটমেন্টের সাহায্যে টেবিলের আমরা গঠন পরিবর্তন করতে পারি। যে ডেটা টেবিল থাকবে সেই ডেটা টেবিলের আমরা বিভিন্ন গঠনটাকে আমরা চেঞ্জ করতে পারবো। কেমন? এখন ধরো একটা টেবিল, নতুন টেবিল আমরা তৈরি করতে পারবো, টেবিল আপডেট করতে পারবো, টেবিলের পুরো টেবিলটা আমরা মুছে ফেলতে পারবো, ইত্যাদি পরিবর্তনগুলো আমরা ডিডিএল এর সাহায্যে করতে পারি। সকল ডিডিএল কমান্ড কিন্তু অটো কমিটেড, অটোমেটিক জেনারেট হবে, অটোমেটিক তোমার এটা কাজ করবে। এর মানে এটি ডেটাবেসে স্থায়ীভাবে সমস্ত পরিবর্তন সংরক্ষণ, যে পরিবর্তনটা করবে সেটা কিন্তু স্থায়ীভাবে পরিবর্তন হয়ে যাবে। কেমন? এটাকে আবার পূর্বের জায়গায় ফিরে আনা যাবে না, যেটা একবার মুছে ফেলবে সেটা কিন্তু স্থায়ীভাবে মুছে যাবে। তাহলে ডিডিএল দিয়ে মূলত আমাদের প্রধান কাজ কি? ডিডিএল এর প্রধান কাজ হচ্ছে কোনো ডেটা টেবিলের গঠনকে আমরা পরিবর্তন করতে পারবো, এবং সেক্ষেত্রে টেবিল তৈরি, টেবিল আপডেট, টেবিল মুছে ফেলা, এই কাজগুলো এক্ষেত্রে প্রধান কাজ হিসেবে পরিচিত। এখন আসো, তোমরা দেখেছো একটু আগেই যে ডিডিএল কমান্ড গুলো কি কি, 4টা ডিডিএল কমান্ড আমরা দেখেছি, সেগুলোর পরিচয় আমরা এখন একটা একটা করে উপস্থাপন করব। এক্ষেত্রে প্রথম যে বিষয়টা, কমান্ড ক্রিয়েট, ক্রিয়েট কমান্ড। হ্যাঁ, কি বলছে? ডেটাবেসের নতুন টেবিল তৈরি করতে এটি ব্যবহৃত। এখন কোনো ডেটা টেবিলে একটা, কোনো ডেটাবেসে একটা নতুন টেবিল আমরা তৈরি করি, তাহলে এই নতুন টেবিল তৈরি করার জন্য আমাদের ডিডিএল এর কোন কমান্ডটুকু ব্যবহার করব? ডিডিএল এর ক্রিয়েট কমান্ড আমরা ব্যবহার, কোনটা? ডিডিএল এর ক্রিয়েট কমান্ডটা আমরা ব্যবহার করব। এরপরে যদি আমরা আরেকটু বলি যে এটা সিনট্যাক্স, আমি কিভাবে এটা লিখলে এটা হবে, এই ব্যবহারিক কাজগুলো আমি কিন্তু আমাদের পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ ব্যবহারিক কাজগুলো দেখাবো, কিভাবে এই ডিডিএল কমান্ডগুলো আমরা ব্যবহার করে একটা নতুন টেবিল তৈরি করতেছি, কি হয় সেই সিনট্যাক্সটা আমরা কি লক্ষ্য করো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সিনট্যাক্সটা। প্রথমে লিখতে হবে ক্রিয়েট, হ্যাঁ, সিআরইএটি, ক্রিয়েট, ক্রিয়েট টেবিল। এরপরে যে টেবিলটা তুমি তৈরি করবে তার নাম লিখতে, টেবিল নেই। এখন মনে করো তুমি স্টুডেন্টস ইনফরমেশন নামে একটা টেবিল তৈরি করবে, আমরা লিখবো ক্রিয়েট টেবিল। এই লেখাটা কোথায় লিখবো, কিভাবে লিখবো, সেটা আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি সেটা আমি দেখাবো। কেমন? ক্রিয়েট টেবিল, প্রথম কমান্ড দিতে হবে আমার ক্রিয়েট টেবিল, এবং এক্ষেত্রে যে টেবিলটা আমি তৈরি করবো তার নাম দিতে হবে। তার নাম মনে করো তুমি যে নামে টেবিলটা তৈরি করতে চাচ্ছ সেই নামে এখানে উপস্থাপন করবে। এরপরে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে একটা লক্ষ্য করো, আমরা কলাম নেই, ওই টেবিলে কি কি কলাম হবে। হ্যাঁ, কলাম গুলো কি, মনে করো একটা টেবিল স্টুডেন্টস, মনে করো রোল নাম্বার, নেম, এগুলো আমাদের লিখতে হবে, জিপিএ, রেজাল্ট, এইভাবে পর্যায়ক্রমে কি কি ফিল্ড থাকবে সেগুলো আমরা লিখি। এবং তারপরে লিখতে হবে ডেটা টাইপ কি হবে। তো আমরা এর গত ক্লাসে
আগের ক্লাসে অর্থাৎ তৃতীয় ক্লাসে আমরা ডেটা টাইপ নিয়ে কথাবার্তা বলেছি। 10 প্রকারের ডেটা টাইপ তোমাদের সামনে উপস্থাপন করেছি, মনে আছে? এই 10 প্রকারের ডেটা টাইপ আমরা এখানে কোন, তুমি যে টেবিলটা তৈরি করতেছো সেই টেবিলে কোন ডেটা টাইপটা ব্যবহৃত হবে সেটা তুমি নির্ধারণ করে দিতে হবে। এটা এখন যতটা জটিল মনে হচ্ছে, আগামী ক্লাসে যদি আমাদের করার সুযোগ হয় ইনশাআল্লাহ দেখবে সেখানে এই জিনিসগুলো অনেক সহজ, জাস্ট তুমি সিলেক্ট করে করে দেওয়া। কেমন? আশা করি আমরা বুঝবো। তাহলে এটা হচ্ছে ক্রিয়েট ডিডিএল কমান্ডের সিনট্যাক্স। কেমন? ওকে, এরপরে আসো অল্টার। অল্টারটা কি? ডেটাবেসের স্ট্রাকচার পরিবর্তন করতে এটি ব্যবহৃত হয়। যেমন টেবিলের কোনো নতুন কোনো ফিল্ড যোগ করা বা কোনো টেবিল কি করা, ডিলিট করা। অর্থাৎ একটা টেবিলের পুরো টেবিলটা ডিলিট হবে না, শুধুমাত্র টেবিলের কোনো একটি ফিল্ড ডিলিট হবে, কিংবা টেবিলে কোনো একটি ফিল্ড আমরা যোগ করব। এই কাজ করার জন্য আমাদের অল্টার ডিডিএল কমান্ড ব্যবহৃত হয়। এবং সেক্ষেত্রে যে আমরা এটার যে সিনট্যাক্স সেটি লক্ষ্য করো। প্রথমেই আমাদের কমান্ড দিতে হবে অল্টার টেবিল, ঠিক আছে? এরপরে যে টেবিল থেকে তুমি ফিল্ডটা যোগ করবা বা ডিলিট করবা সেই টেবিলের নাম লিখতে হবে। দেন আমার যদি তুমি সেই টেবিলের নাম, এরপরে অ্যাড কলাম নেম কিংবা কলাম ডেফিনেশন, কিংবা সেটা যদি বিভিন্নভাবে আমাদের সেটা আমরা উপস্থাপন করতে পারবো। তাহলে অল্টার আমাদের কি কাজে ব্যবহার করব? অল্টার ব্যবহার করব আমরা একটা ডেটাবেজের কোনো স্ট্রাকচার পরিবর্তন করার জন্য, আর ক্রিয়েট করব নতুন কোনো টেবিল আমরা তৈরি করার জন্য। আর আশা করি এই দুইটা কোনটার কি কাজ এটা আমরা সকলেই বুঝতে পেরেছি। এখন আসো আমাদের আরো দুইটা ডিডিএল কমান্ড আছে, সেগুলো একটু উপস্থাপন করি। একটা হচ্ছে তোমার ড্রপ। ড্রপ এর কি কাজ? ড্রপ হলো মূলত ডেটাবেজের টেবিল মুছে ফেলতে এটি ব্যবহৃত। কোনো একটা টেবিল পুরোপুরি তুমি মুছে ফেলতে চাচ্ছ, সেক্ষেত্রে আমার কোন কমান্ড ব্যবহার করব? ড্রপ কমান্ড আমরা ব্যবহার করবো। কারণ সিনট্যাক্স কেমন? অর্থাৎ যে প্রথমে লিখবো ড্রপ টেবিল, এই কমান্ডটুকু লিখবো। এরপর হচ্ছে টেবিলের নেম, অর্থাৎ যে টেবিলটা আমি ডেটাবেস থেকে মুছে ফেলতেছি সেই টেবিলের নাম আমাকে এখানে লিখে দিতে হবে। সেই টেবিলটা এরপরে কমান্ডে সেই টেবিলটা ডিলিট হয়ে যাবে। আশা করি ড্রপের কাজটাকে আমরা বুঝতে পেরেছি। তারপর আছে ট্রাঙ্কেট। ট্রাঙ্কেটটা ট্রাঙ্কেট হলো টেবিলের সকল রেকর্ড মুছে ফেলতে এটি ব্যবহৃত। অর্থাৎ একটা টেবিলের ভিতরে যে যতগুলো রেকর্ড আছে সবগুলো রেকর্ড একসাথে মুছে ফেলার জন্য আমাদের ট্রাঙ্কেট যে কমান্ডটুকু আছে ডিডিএল সেটি আমরা ব্যবহার করব। এবং টেবিলের স্পেস খালি করতে, স্পেস খালি করতে এটাকে ব্যবহার করতে হবে। তাহলে নিচের সিনট্যাক্সটি কেমন হবে? এটি হলো ট্রাঙ্কেট টেবিল। প্রথম লিখবো আমরা ট্রাঙ্কেট টেবিল, এরপর হবে কি যে টেবিলকে আমি রেকর্ড মুছে ফেলতে চাইবো সেখানে টেবিল নেম আমি উল্লেখ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই বিষয়টা অবগত হয়েছে যে 4 প্রকার আমাদের ডিডিএল কমান্ড ছিল, সে 4 প্রকার ডিডিএল কমান্ড আমরা বিস্তারিতভাবে উপস্থাপন করেছি। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আগের স্লাইডে আমরা দেখেছি ক্রিয়েট এবং অল্টার, এবং এই স্লাইডে আমরা দেখেছি ড্রপ এবং কি ট্রাঙ্কেট। তো এই 4 প্রকার কমান্ড আমরা সকলেই আমরা পারবো কোনটা কখন কি কাজে ব্যবহার হবে। এখান থেকে বেসিক্যালি সৃজনশীল প্রশ্ন তো হয়, এবং অ্যাপ্লিকেশন টাইপ প্রশ্ন হবে, আবার অবজেক্টিভ প্রশ্ন হবে। এখানে আরেকটা ডিডিএল কমান্ড আছে রিনেম। এটা কেমন? টেবিলের নাম পরিবর্তন এটি ব্যবহৃত হবে। কেমন? তাহলে রিনেম এটা অলরেডি আমরা পারবো। টেবিলের নাম রিনেম, রিনেম কি জন্য? টেবিলের নাম পরিবর্তন করার জন্য। এগুলো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে কিভাবে এই পরিবর্তনগুলো হয় সেটা আমরা দেখব। তারপরে আসো আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো, ডিএমএল অর্থাৎ ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। কি নামে? ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজটা আমরা এখন উপস্থাপন করব। লক্ষ্য করো, ডিএমএল কমান্ড সমূহ টেবিলে সংরক্ষিত তথ্য ম্যানিপুলেট করার জন্য ব্যবহৃত। ডিডিএল কিভাবে কি জন্য করতেছে? ডিডিএল হচ্ছে তোমার টেবিলের স্ট্রাকচার পরিবর্তন করার জন্য। কেমন? আর ডিএমএল কি জন্য হচ্ছে? ডিএমএল হচ্ছে তোমার ডিএমএল হচ্ছে টেবিল তৈরি আছে, এই টেবিলের বিভিন্ন তথ্যকে আমরা ম্যানিপুলেট করব, এই জন্য ব্যবহার করা হয়। ডিএমএল কমান্ড সমূহ অটো কমিটেড নয়, কিন্তু ডিডিএল কমান্ড আমরা দেখেছি কি অটো কমিটেড। ঠিক আছে, অটো কমিটেড। এর মানে হলো পরিবর্তনগুলো ডেটাবেসের জন্য স্থায়ী নয়, তারা আবার পূর্ব অবস্থায় আসতে পারে।
তো ডিডিএল কমান্ড দিয়ে যদি তুমি কোনো কাজ করো সেটা কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসবে না, সেটা পরিবর্তিত হয়ে যেটা থাকবে সেটাই সংরক্ষণ হয়ে যাবে। আর ডিএমএল করলে সেটা সাময়িকভাবে তোমাকে রেজাল্ট দিবে, পূর্বের যে অবস্থায় আছে সে আবার সে অবস্থায় চলে যেতে পারবে। ওকে, এরপর ডিএমএল কমান্ড গুলো আমরা কি কি চিনি সেই ডিএমএল কমান্ড গুলো আমরা দেখবো। একটা হচ্ছে তোমার ইনসার্ট, ইনসার্ট ডিএমএল কমান্ড। লক্ষ্য করো, ইনসার্ট হচ্ছে কি টেবিলের সারিতে ডেটা ইনসার্ট করার জন্য এটিকে ব্যবহৃত, অর্থাৎ কোনো একটা টেবিলে আমি কোনো ডেটাকে ইনসার্ট করব, অর্থাৎ ডেটা এন্ট্রি করব, এন্ট্রি করার জন্য আমার ইনসার্ট কমান্ড ব্যবহৃত হবে। যেমন এখানে যে কমান্ড যে সিনট্যাক্সটি যদি লক্ষ্য করো সেটা হচ্ছে কেমন, ইনসার্ট ইনটু। হ্যাঁ, প্রথম কমান্ড হবে কি ইনসার্ট ইনটু, এবং কোন টেবিলে তুমি করবে টেবিল নেম, কোন কলামে ডাটা এন্ট্রি হবে, কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম n, সেই কোন কোন ফিল্ডে সেটা আমরা নির্দেশনা দিতে হবে। তারপর হচ্ছে ভ্যালুজ, অর্থাৎ কি কি আমার ভ্যালু আমি সেখানে এন্ট্রি করব, সেই ভ্যালুগুলো ব্র্যাকেটের মাধ্যমে এরকম উপস্থাপন করতে হবে। দেন লাস্টে সেমিকোলন চিহ্ন দিতে হবে। তাহলে এই কমান্ডের মাধ্যমে আমরা ডেটা বেজের কোন টেবিলের মধ্যে আমরা কোন ডেটাকে ইনসার্ট করতে পারবো এই কমান্ডের মাধ্যমে। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে প্রত্যেকটার প্রয়োগ আমরা দেখব, কিভাবে সেটা হচ্ছে সেটা আমরা তোমাদের স্ক্রিনের মাধ্যমে দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে ডিএমএল কমান্ডের একটা কমান্ডের পরিচয় গেল ইনসার্ট কমান্ড। তাহলে ইনসার্ট কমান্ডের কাজ কি, টেবিলের সারিতে ডেটা ইনসার্ট করার জন্য এটি ব্যবহৃত হবে। আচ্ছা, এরপরে আসো আরেকটা ডিএমএল কমান্ডের পরিচয় আমরা যাচ্ছি, এটি হচ্ছে আপডেট ডিএমএল কমান্ড। আপডেট, হ্যাঁ, মানে আপডেট মানে কি, টেবিলের কলামের মান পরিবর্তন করতে এটি ব্যবহৃত। কলামের মান পরিবর্তন কেমন, একটা কলামে মান আছে সেই মানকে আমরা পরিবর্তন করি, তাহলে আপডেট হয়ে যায়, তাই না? তাহলে অর্থাৎ কি কি হচ্ছে দেখো, দেখো সিনট্যাক্সটা লক্ষ্য করো কিভাবে হচ্ছে। প্রথমে আমাদের লিখতে হবে আপডেট কমান্ড, দেন কোন টেবিলে তুমি ডেটা আপডেট করবে সেই টেবিলের নাম উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে সেট, অর্থাৎ সেট একটা আরেকটা কমান্ড দিতে হবে, দিয়ে এখানে কলাম নেম, কত নম্বর কলামে বা কোন ফিল্ডের সেই কলাম আছে সেটার নাম লিখতে হবে, দেন সেই কলামের ভ্যালু কি হয়, ঠিক আছে। এবং তারপরে এভাবে পর্যায়ক্রমে আমরা এখানে একটা তোমাদেরকে সিনট্যাক্স দেখালাম। এরপরে হচ্ছে আমাদের কোন শর্তের, আমরা চাইলে এখানে শর্ত দিয়ে আমরা আপডেট করতে পারি, সেই শর্ত আমাকে এখানে উপস্থাপন করতে হতে পারে। সেটা আমরা আগামী ক্লাসে এগুলো দেখব, কিভাবে আমরা ডিএমএল কিংবা ডিডিএল কমান্ড গুলো প্রয়োগ করি, ব্যবহার করি, সেটা আমরা মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2010 সফটওয়্যারের মাধ্যমে আমরা সেটা তোমাদেরকে দেখাবো। কেমন? তাহলে আপডেটের কি কাজ, টেবিলের কলামের মানগুলোকে আমরা কি করব, পরিবর্তন করে একটা টেবিলকে আমরা আপডেট করব, তখন এই কমান্ডটুকু আমরা ব্যবহার করব। এরপর আসো ডিলিট কম, টেবিলে এক বা একাধিক সারি বা রেকর্ড ডিলিট করার জন্য। তাহলে একটা এক বা একাধিক যদি আমি সারি বা রেকর্ডকে ডিলিট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার এই কি ব্যবহৃত হবে, ডিলিট কমান্ডটা ব্যবহৃত হবে। যেমন সিনট্যাক্সটা কেমন লক্ষ্য করো, প্রথমে আমার লিখতে হবে ডিলিট ফ্রম, কোন টেবিলটিকে তুমি ডিলিট করবে সেই টেবিলের নাম, দেন কোন শর্তের ভিত্তিতে তুমি ডিলিট করবে সেই শর্তটা উল্লেখ করতে হবে। তাহলে সবগুলোরই আমরা প্রয়োগ আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব। তবে আজকে আমি থিওরিটিক্যাল আলোচনাটা উপস্থাপন করছি, দেন পরের ক্লাসে আমরা এগুলো প্র্যাকটিক্যাল আলোচনা দেখব। তাহলে ডিলিট কিভাবে করতেছেন, ডিলিটের কাজ কি এবং এটি কোন ধরনের কমান্ড, মূলত ডিএমএল কমান্ড। এই কমান্ডের কাজ কি, টেবিলের এক বা একাধিক সারি বা রেকর্ডকে আমরা ডিলিট করতে এটি ব্যবহার করি। তারপরে আসো, তাহলে আমাদের এই পর্যন্ত ডিএমএল কমান্ডগুলোর পরিচয় হলো। আমি আবার একটু রিভিউ করছি ডিএমএল কমান্ডগুলো কি কি। প্রথমে আমরা আলোচনা করেছিলাম ইনসার্ট, তারপরে আলোচনা করেছিলাম ডিএমএল কমান্ড হিসেবে আপডেট আলোচনা করেছি, এবং আরেকটা গুরুত্বপূর্ণ ডিএমএল কমান্ড সেটি হচ্ছে কি ডিলিট নিয়ে কথা বলেছি। আশা করি তোমরা যারা এই মুহূর্তে লাইভে আছো সকলেই এই বিষয়গুলো বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আসো ট্রানজেকশন কন্ট্রোল লাইন, টিসিএল। এটা কি কাজে ব্যবহার করা, আগে সেটা একটু পরিচিত হই। টিসিএল কমান্ডগুলো ডেটাবেজের উপর অন্যান্য কমান্ডগুলোর প্রভাব চেক করে, অর্থাৎ টিসিএল কমান্ডগুলো কেবলমাত্র ইনসার্ট, ডিলিট এবং আপডেটের মতো ডিএমএল কমান্ডগুলোর সাথে ব্যবহার হতে পারে। এটা এককভাবে ব্যবহার হবে না, এটা টিসিএল
এটা এটা ডিএমএল যে কমান্ডগুলো আছে সেই ডিএমএল কমান্ডগুলোর সাথে ব্যবহৃত হতে পারে এবং এই অপারেশনগুলো স্বয়ংক্রিয়ভাবে ডেটাবেজে কমিটেড, অটো কমিটেড, যেটা আমরা ডিডিএল এ পড়েছিলাম তাই না, অটো কমিটেড হবে। তাই তারা টেবিল তৈরি করার সময় বা তাদের ড্রপ করার সময় ব্যবহার করা যাবে না। কখন এটা ব্যবহার করা যায় না? টেবিল তৈরির সময় কিংবা টেবিল ড্রপ মানে কি, পুরো টেবিলটাকে ডেটাবেস থেকে মুছে ফেলার জন্য, তাই না? তাহলে সেক্ষেত্রে আমার এই টিসিএল কমান্ড গুলো ব্যবহৃত হবে। তাহলে এখন এখন টিসিএল বিষয়টা একটু খেয়াল করো। টিসিএল বিষয়টা, আচ্ছা একজন স্টুডেন্ট আপডেট কমান্ড আর একবার বুঝলে ভালো হয়। আচ্ছা আমি আপডেটটা আবার বলবো, একটু যেটা আমি আলোচনা করতেছি এটা আগে আলোচনা শেষ করে নিই, আমি আবার আপডেট কমান্ড তোমার জন্য উপস্থাপন করব। আচ্ছা টিসিএল কমান্ডটা একটু লক্ষ্য করো। টিসিএল কমান্ড, এখানে কি কি টিসিএল কমান্ড আছে আমরা এর আগেও দেখেছি। তার মধ্যে অন্যতম একটা হলো কমিট, তাই না? কমিট কমান্ডের কি কাজ? ডেটাবেজের সকল ট্রানজাকশন সংরক্ষণ করতে এটি ব্যবহৃত, কমিট কমান্ডটা। এবং আরেকটা যেমন এখানে কমান্ড এইভাবে আমরা উল্লেখ করব কমিট। আর দেন রোলব্যাক কমান্ডটা কি? যে সকল ট্রানজাকশন এখনো ডেটাবেজে সংরক্ষণ হয় নাই তাদেরকে আন্ডু করতে এই কমান্ড হতো। আন্ডু বুঝো তো? আন্ডু মানে পূর্বে কোনো জিনিসকে আবার কি ফিরিয়ে, তাই না? তাহলে সেক্ষেত্রে যে সকল ট্রানজাকশন এখনো ডেটাবেজে সংরক্ষণ হয় নাই, তুমি সংরক্ষণ এখনো করো নাই বা অটো সংরক্ষণ হয় নাই, তাহলে সেই বিষয়গুলোকে আন্ডু করে অর্থাৎ ডিসপ্লে করে পূর্বের থেকে পিছন থেকে সামনে নিয়ে এনে আমি রোল ব্যাক দিয়ে সে আন্ডু করতে সেগুলোকে ফিরিয়ে আনার জন্য আমি যে কমান্ডটাকে করব সেই কমান্ডটা হচ্ছে কি রোল ব্যাক কমান্ড। তাহলে টিসিএল কমান্ড মূলত কমিট এবং রোল ব্যাক এই দুইটা কমান্ড। আরো একটা কমান্ড আছে সেটি হচ্ছে তোমার সেভ পয়েন্ট। এটা কেমন? সমস্ত ট্রানজাকশনটি রোল ব্যাক না করে একটি নির্দিষ্ট পয়েন্টে ট্রানজাকশনটি রোল ব্যাক করার জন্য সেভ পয়েন্ট ব্যবহৃত। এখন দেখো, রোল ব্যাক দ্বারা আমরা পূর্বে কোনো জিনিস সংরক্ষণ না হলে ডেটাবেজে সেই জিনিসটাকে আন্ডু করার জন্য অর্থাৎ ফিরিয়ে আনার জন্য আমরা রোল ব্যাক ব্যবহার করি। আর সেভ পয়েন্ট হচ্ছে কি আমাদের সমস্ত বিষয়টাকে আমরা রোল ব্যাক না করে যদি আমরা একটা নির্দিষ্ট পয়েন্টকে আমরা রোল ব্যাক করি তাহলে সেক্ষেত্রে আমার সেভ পয়েন্ট যে কমান্ড টিসিএল কমান্ড সেটি আমরা ব্যবহার করি। তাহলে এই তিনটি তোমার যেমন এখানে আমি কমান্ডে সেটা উল্লেখ করেছি, মূলত এই তিনটি আমার টিসিএল কমান্ড আমাদের প্রয়োজন হবে। একটি হচ্ছে আমি আবার রিভিউ করছি কমিট, আরেকটি হচ্ছে রোল ব্যাক এবং আরেকটি হচ্ছে তোমার সেভ পয়েন্ট। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারবে। এখন শিক্ষার্থী তোমার জানতে চেয়েছো আপডেট কমান্ড সম্পর্কে। আরেকবার আমি একটু পিছনে যাচ্ছি, আপডেট নিয়ে একটু কথা বলে আসি। আপডেট লক্ষ্য করো, এটি মূলত ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের একটি স্পেশাল কমান্ড আপডেট। এখন এখানে যে বিষয়টা বলছে টেবিলের কলামের মান পরিবর্তন করতে এটি ব্যবহৃত। কলামে কোনো একটা মান আগে আছে, ঠিক আছে? এখন ধরো একটা উদাহরণ দিই বিষয়টা ক্লিয়ার হয়। এখন ধরো তুমি কোথাও মনে করো একটা টেবিলে একটা ফিল্ডের মধ্যে তুমি নেইমের জায়গায় আরিফ লিখেছো, কিন্তু সেটা আরিফ না হয়ে আসিফ হবে। হ্যাঁ, আমি এই জন্য বলছি এই ক্লাসটা প্র্যাকটিক্যালি আমরা আগামী ক্লাসে প্রত্যেকটা কমান্ডের ব্যবহার দেখাবো। তো যাই হোক, এখন যে এক্সাম্পলটা দিচ্ছি একটু মনোযোগ দাও। এখন নাম তুমি লিখেছো আরিফ, কিন্তু আরিফ নয় সেখানে আসিফ হতো। তাহলে আমার এখানে তোমার এটাকে আপডেট করতে হবে। আপডেট করার জন্য মনে করো আপডেট প্রথম কমান্ড, এরপরে টেবিলের নাম, কোন টেবিলে আমি আপডেট করব সেই টেবিলের নাম। মনে করো সেটা তোমার যদি স্টুডেন্টস ইনফরমেশন টেবিল হয়ে থাকে, ওই স্টুডেন্টস প্রোফাইল টেবিল হয়ে থাকে, যে নাম তুমি ব্যবহার করেছো সেই নামটা সেখানে আসবে। আচ্ছা দেন এরপরে হচ্ছে যে সেট, তোমার মনে করো কোন কলাম নেম মানে কি তোমার নাম হচ্ছে আসিফ, তাই না? আরিফ, আরিফ লিখেছে হওয়ার কথা ছিল আসিফ, তাহলে এটার কোন ফিল্ডের কলাম নেম কি? এটার কলাম নেম হচ্ছে মনে করো নেম ফিল্ডের এটা। তাহলে নেম আমরা সেখানে লিখবো। তাহলে নেম আমরা কলাম নেম, তাহলে সেট কলাম নেম কি, কলাম নেমের জায়গায় কি লিখবো? কলাম নেমের জায়গায় লিখবো কি নেম ইকুয়াল ভ্যালু। ভ্যালু কি ছিল কলাম নেম? আগের ভ্যালু কি? আগের ভ্যালু হচ্ছে কত? আরিফ। এরপরে লিখবে তোমার ওই যে কমান্ড দিয়ে আবার কলাম নেম ইকুয়াল, এরপর লিখবো হয়ার আরিফ ইকুয়াল হয়ার নেম ইকুয়াল আরিফ, দেন সেট
তোমার কি নেম ইকুয়াল কি 80, অর্থাৎ একটা নাম আগের যে নামটা সেটা এখন পরিবর্তিত হয়ে নতুন নামে চলে আসে। আমি আবার একটু ব্যাখ্যা করছি বিষয়টা, লক্ষ্য করো। তুমি মনে করো একটা টেবিলের নাম হলো স্টুডেন্টস প্রোফাইল। তুমি স্টুডেন্ট প্রোফাইল টেবিল থেকে নেম ফিল্ডের আরিফ নামের পরিবর্তে আসিফ নাম করবে। তাহলে আমার প্রথম কমান্ড লিখবো আপডেট, টেবিল নেম হবে কি স্টুডেন্টস প্রোফাইল, টেবিল নেমের যে জায়গাটা সেখানে হবে কি স্টুডেন্টস প্রোফাইল। এরপরে লিখবে সেট, আগে লিখলো ক্ষতি নেই, পরে লিখলো ক্ষতি নেই, হয় আর আগে লিখলো ক্ষতি নেই, পরে লিখলো ক্ষতি নেই, অসুবিধা নাই। সেট সেট তুমি যদি লিখো সেট নেম ইকুয়াল আসিফ, কখন সেই আসিফ হবে, হয় আর নেম ইকুয়াল আরিফ। আমার মনে হচ্ছে এবার বিষয়টা আরো ক্লিয়ার হয়েছে, এবং আমি এটা সরাসরি দেখাবো তোমাদেরকে আগামী ক্লাস ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালের মাধ্যমে। এগুলো আমরা মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 10 ব্যবহার করে একটা টেবিল তৈরি করে তারপরে এগুলো জিনিসগুলো প্রত্যেকটা কমান্ডের প্রয়োগ আমরা দেখাবো ইনশাআল্লাহ। কেমন? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে জানতে চেয়েছো আপডেট কমান্ডটা, আশা করি তোমার প্রশ্ন উত্তর তুমি পেয়ে গিয়েছো। আমরা এরপরে আমাদের যে আলোচনাটুকু আছে সেটা আমরা কন্টিনিউ করছি। তাহলে আমরা টিসিএল আলোচনা শেষ করেছি, এখন আসো আরেকটা আলোচনা আছে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ডিসিএল। কেমন? এটা আলোচনা করলে আমার লেকচার শেষ হবে আজকের মতো। লক্ষ্য করো ডিসিএলটা কি আসলে, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ডিসিএল কমান্ড সমূহ ডেটাবেজে যে কোনো ব্যবহারকারীকে অথরিটির অ্যাক্সেস দেওয়া এবং তা ফিরিয়ে নিতে ব্যবহার করে। এটাকে প্রিভিলেজ বলা হচ্ছে, যে ডেটাবেজের বিভিন্ন প্রিভিলেজ প্রদান করার জন্য ডিসিএল ব্যবহার করে। ঠিক আছে? অর্থাৎ কোনো ডেটাবেজে কোনো ব্যবহারকারীকে প্রবেশের অনুমতি দেওয়া কিংবা কাউকে প্রবেশের অনুমতি বন্ধ করে দেওয়া, এই যে কাজগুলো, এই কাজগুলো মূলত ডিসিএল বা ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কমান্ড দিতে পারি বা করতে পারি। এখানে কমান্ডগুলো কি কি? একটা গ্র্যান্ড কমান্ড। কি কি? ডেটাবেজের ইউজারের অ্যাক্সেস সুবিধা দিতে ব্যবহৃত, অর্থাৎ যে ব্যবহারকারী থাকবে তাকে অ্যাক্সেস সুবিধা, অর্থাৎ তার জন্য একটা নির্দিষ্ট আইডি এবং একটা নির্দিষ্ট পাসওয়ার্ড আমরা তৈরি করে সেটাকে দিতে পারি। তো সেটা হবে কি আমার ব্র্যান্ড কমান্ডের মাধ্যমে, ব্র্যান্ড ডিসিএল কমান্ডের মাধ্যমে আমরা এটা করতে পারবো। যেমন এখানে গ্র্যান্ড সিলেক্ট, আপডেট অন মাই, এখানে বিভিন্ন ধরনের কমান্ড আমি উপস্থাপন করেছি। এগুলো এখন না বুঝলেও ইনশাল্লাহ আগামী ক্লাসে প্র্যাকটিক্যালি যখন দেখাবো তখন আরো ক্লিয়ারলি এগুলো বুঝতে পারবে। এরপরে আসো রিভোক। রিভোক কি? ডেটাবেজে ইউজার অ্যাক্সেস সুবিধা বাতিল করতে। মনে করো পূর্বে তুমি কাউকে কোনো প্রিভিলেজ দিয়েছো, এখন আবার সেই প্রিভিলেজটা তুমি বন্ধ করে দিবে, এই কাজটুকু করার জন্য রিভোক ডিসিএল কমান্ড ব্যবহৃত। ওকে, তাহলে ডিসিএল মূল যে দুইটা কমান্ড, একটা হলো গ্র্যান্ট, একটা হলো রিভোক, এগুলো আমরা আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমাদের মোটামুটি ভাবে আমরা এসকিউএল যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টের মধ্যে 3টে স্টেটমেন্ট পড়েছি, কিউইউইএল, কিউবিই এবং আরেকটা হচ্ছে এসকিউএল। সেই স্টেটমেন্টগুলোর মধ্যে এসকিউএল স্টেটমেন্টের বিস্তারিত যে কমান্ডগুলো আছে সেই কমান্ডগুলো আমরা আজকে তোমাদের সামনে উপস্থাপন করার সুযোগ পেয়েছি। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো, এবং আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবে। পরবর্তীতে এখন যদি আমার যদি ইগনোর হয়ে যায়, আমি ইনশাল্লাহ পরবর্তীতে হলে এগুলো রিপ্লাই করব। তোমরা আশা করি সবাই যে যেখানে আছো ভালো থাকবে, নিরাপদ দূরত্বে থাকবে, এবং তোমাদের উপর যে দায়িত্ব এই মুহূর্তে আছে পড়ালেখার দায়িত্ব, সেটা যাতে কোনো ক্ষতিগ্রস্ততা না হয় সেই দিকে খেয়াল করবে। এবং যারা আমার সাথে শুরু থেকে এই পর্যন্ত ছিলে, আমি তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।